देखिए, ये हुमायूं कबीर जो है पहली बार बाबरी मस्जिद को लेकर कंट्रोवर्सी में नहीं आए हैं। इससे पहले भी बाबरी मस्जिद को लेकर उन्होंने बयान दिया था। उस समय टीएमसी ने हुमायूं कबीर को टीएमसी से बर्खास्त नहीं किया था। मानसिक रूप से विकृत लोग हैं। हिंदुस्तान के अंदर मुसलमान को सुकून से रहने दें। जो काम भारतीय जनता पार्टी या उसके लोग नफरत फैलाने का काम मुसलमान के खिलाफ करते हैं, आप भी वही काम कर रहे हो। आप उससे अछूते नहीं रह सकते कि आपको कोई बुरा नहीं कहेगा। मस्जिद बनानी है, मस्जिद बनाइए, क्यों तमाशा कर रहे हो? अपनी राजनीति को चमकाने के लिए तुम मस्जिद का इस्तेमाल करोगे। मस्जिद सियासत के लिए है, मस्जिद इबादत के लिए है सिर्फ। मुझे नहीं पता ममता जी क्या करार देंगी, लेकिन मेरी नजर में वो वाहियात आदमी है। বাংলার গঙ্গা যমুনা সংস্কৃতিকে ভাঙতে অভিনব চাল, ধর্মের নামে ভোটের নির্মম রাজনীতি, ধর্ম দাঙ্গা বাবরি টাকা সব একসঙ্গে মিশে তৈরি হচ্ছে এক বিপজ্জনক ককটেল। মমতার সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে মেরুকরণের আগুনে নতুন জ্বালানি এখন হুমায়ুন কবির, তার সঙ্গে আসাদুদ্দিন ওবেসি। বাংলার গদি দখলে কি এটাই হতে চলেছে বিজেপির ডবল ইঞ্জিন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। পশ্চিমবঙ্গই হলো শেষ দুর্গ, যা এখনো নরেন্দ্র মোদীর বিজেপি জয় করতে পারেনি। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার অতীত রয়েছে, দেশভাগের দগদগে ক্ষত রয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির এমন সাজানো বাগানেও এখনো পদ্ম ফোটানো গেল না কেন? অনেক আত্মমন্থনেও বিজেপি তার সদুত্তর খুঁজে পায়নি। কিন্তু আগামী বছর বঙ্গের বিধানসভা ভোট, ডু অর ডাই লড়াই। এবার পর দুটি তারিখ লক্ষ্য করুন, তাহলেই বিজেপির গেম প্ল্যান পরিষ্কার হয়ে যাবে। প্রথম তারিখ 6 ডিসেম্বর। গত 6 ডিসেম্বরেই তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদের শিলান্যাস করলেন। মুহূর্তের মধ্যেই বাংলায় রাজনীতির পারদ চলল আগুনের মতন। বিজেপির মেরুকরণের রাজনীতির ময়দান সেজে ওঠার একদম পারফেক্ট আয়োজন। এর ঠিক 24 ঘন্টা পরে, মানে দ্বিতীয় তারিখ 7 ডিসেম্বর, প্রধানমন্ত্রী মোদী, যাকে নিজের ছোট ভাই বলে সম্বোধন করেছিলেন, সেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাবা বাগেশ্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে পা রাখলেন। সনাতন সংস্কৃতি আয়োজিত 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে। শীতের মিঠে রোদে লাখো মানুষের ভিড়, প্রচার, উত্তেজনা, যেন মেরুকরণ রাজনীতির একেবারে প্রোটোটাইপ মঞ্চ। হুমায়ুন কবির যে আগুন ধরিয়েছিলেন বাগেশ্বরে, সেই আগুনকে আরো প্রজ্বলিত করে দিয়ে বললেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের ঠিক করতে হবে, তারা জাতীয় পতাকায় চাঁদ নাকি চাঁদে জাতীয় পতাকা দেখতে চান। যেন একেবারে সাজানো চিত্রনাট্য। বাবা বাগেশ্বর বললেন, বাংলায় হিন্দুদের বলতে চাই, আপনারা এক হলেই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। সেই সঙ্গে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসকেও কটাক্ষ করলেন তিনি। নাটকের শেষ দিকে যেমন টান টান উত্তেজনার আবহ তৈরি করা হয়, তেমন ভাবেই এখানে এসে বাংলার সাংবিধানিক প্রধান রাজ্যপাল ধর্মযুদ্ধের ডাক দিলেন। বললেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, বাংলা কাজ করার জন্য প্রস্তুত, হাতিয়ার আমাদের সঙ্গে রয়েছে, শত্রুরাও সামনে আছে, বাংলা ধর্মের আস্ফালনকে শেষ করার জন্য প্রস্তুত। কোথায় গণতন্ত্র, কোথায় সংবিধান? স্বয়ং রাজ্যপাল কোন শ্রেণীর নাগরিকদের শত্রু বলে ঘোষণা করলেন, কেন করলেন? নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। এখানেই লুকিয়ে রয়েছে রাজনীতির প্রাণভোমরা। লক্ষ্য করুন, ময়দানে 2 কুশীলবী বিজেপি ঘনিষ্ঠ, যিনি বাবরি মসজিদের ভিত্তি রাখলেন হুমায়ুন কবির। 2019-এর লোকসভা নির্বাচনেও যিনি বিজেপির টিকিটে মুর্শিদাবাদ থেকে লড়াই করেছিলেন, তিনিও ঘোষণা করেছেন সুদূর আরব দুনিয়া থেকে মৌলানা মুরব্বিদের নিয়ে এসে রেজিনগরে লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন। আর বাগেশ্বর, তিনি তো খোদ প্রধানমন্ত্রীর স্বঘোষিত ছোট ভাই। বাগেশ্বর ধামের ভক্তরা বিশ্বাস করেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। শীত পড়তেই বাংলার আবহাওয়া কিভাবে গরম করা হচ্ছে লক্ষ্য করুন। এবার লড়াই ভীষণ কঠিন। মমতা ব্যানার্জির চেয়ে ভালো কেউ জানেন না। তিনি জানেন 29-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার আগামী নির্বাচন হবে বিজেপির শেষ সীমানা জয়ের লড়াই। খেয়াল করুন, বাংলায় ভোটের এখনো 4 মাস দেরি। মুখ্যমন্ত্রী মমতা কত আগে থেকেই রাজ্যের এই প্রান্ত থেকে সেই প্রান্ত চষতে শুরু করে দিয়েছেন। বাংলায় বিধানসভা আসন 294টি। এই 294টি আসনের মধ্যে প্রায় 110 থেকে 130টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি। এটাই তৃণমূলের দুর্গ, তৃণমূলের অ্যাডভান্টেজ।
এই 130টি আসনে জয় নিশ্চিত করে নির্বাচনে নামেন মমতা। মানে 5 নম্বর পকেটে নিয়েই ভোটে যায় তৃণমূল। মানেটা পরিষ্কার, মুসলিম ভোটাররা বাংলায় অন্তত প্রভাবশালী, ফলাফলকে বদলে দিতে পারে। এবার সেই মুসলিম ভোটে থাবা বসাতেই নতুন আসাদুদ্দিন ওবেসিকে খুঁজে পেয়ে গেছে বিজেপি। আমাদের মনে হচ্ছে বিজেপির কাছে এই এক এমন আলাদিনের প্রদীপ যিনি দিনের শেষে ওবেসিরও পিতৃদেব হয়ে উঠতে পারেন। এই পিতৃদেব হলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আবার সম্রাট বাবরের ছেলের নামও হুমায়ুন। শেক্সপিয়ার বলেছিলেন নামে কি এসে যায়, এখানে কিন্তু নামও বড় ফ্যাক্টর বিজেপির কাছে। হুমায়ুন নামটা কি অদ্ভুত মিল, খেয়াল করুন। কংগ্রেস, তৃণমূল, বিজেপি 3 দলেরই হাওয়া খেয়েছেন হুমায়ুন। সেই 33 বছর আগে যেদিনে অযোধ্যায় ধূলিসাৎ হয়েছিল বাবরি মসজিদ, হুমায়ুন কবির ঠিক সেদিনই সভা মঞ্চ থেকে ফিতে কেটে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করে ভোটমুখী বাংলাকে একেবারে উত্তপ্ত করে দিলেন। হুমায়ুন সভায় দাবি করেন শুধু বাবরি মসজিদ নয়, তার সঙ্গে একটি 500 শয্যার ইসলামিক হাসপাতাল হবে, একটি মেডিকেল কলেজ, একটি পার্ক, একটি রেস্তোরাঁ এবং একটি হেলিপ্যাড গড়া হবে। এর খরচ 300 কোটি টাকা। একদিকে হুমায়ুনের ভাষণ, অন্যদিকে ব্রিগেডে বাগেশ্বর বাবা, সাধ্বী রীতাম্বরাদের বক্তব্য, সব মিলে সাম্প্রদায়িক রাজনীতির ফুলে ফলে পল্লবিত আঙিনা একেবারে। মিম নেতা আসাদুদ্দিন ওবেসিকে অনেকে বলেন অমিত শাহের গোপনে আশ্রিত নেতা। বিরোধীদের ভোট কাটুয়া হিসেবেই বিজেপি নাকি তাকে বিভিন্ন রাজ্যে পাঠায়। বিহার তো এবার বিজেপি ওবেসির এই গেম প্ল্যান পুরোদস্তুর সফল হয়েছে। সীমাঞ্চলের মুসলিম অধ্যুষিত কংগ্রেস এবং আরজেডির বারাভাতে ছাই ফেলে 5টি আসন জিতেছে ওবেসির এআইএমআইএম। কিন্তু বাংলায় তৃণমূলের মুসলিম ভোটে থাবা বসানোর ক্ষেত্রে ওবেসির সীমাবদ্ধতা রয়েছে। ওবেসি উর্দু এবং হিন্দি ভালো বলতে পারলেও বাংলা বলতে পারেন না। আর বাংলায় অন্তত 120 থেকে 25টি আসনে মূলত বাঙালি মুসলিম ভোটাররাই এক্স ফ্যাক্টর। এই কারণে 21 বঙ্গ বিধানসভা ভোটে প্রার্থী দিয়েও শেষে লোক হাসিয়েছিল মিম। অন্যদিকে রয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। নওশাদ নিজে বিধায়ক ঠিকই, কিন্তু মমতা ব্যানার্জির রাজনৈতিক কৌশলের সামনে আইএসএফ এর তেজটা ক্রমশ ফুরিয়ে এসেছে। অতএব বিজেপির নতুন ইস্কাপনের টেক্কা হুমায়ুন কবির। একদিকে ওবেসি, পাশে হুমায়ুন, বিজেপির ডাবল ইঞ্জিন। হুমায়ুন ধারালো, তার সঙ্গে উগ্র সাম্প্রদায়িক বক্তৃতার জন্য নির্দিষ্ট একটি সমাজে খুব জনপ্রিয়। মোটা ফান্ডিং এর আশ্বাস না পেলে কিসের ভরসায় 300 কোটি টাকার বাবরি মসজিদ প্রকল্পের কথা ঘোষণা করেছেন হুমায়ুন? কোন জাদুশক্তির বলে শিলান্যাসের দিনই প্রকাশ্য সভা থেকে হুমায়ুন দাবি করলেন যে এই সভা মঞ্চেই একজন মসজিদ ট্রাস্টকে 1 কোটি টাকা দান করেছেন, অন্য এক শিল্পপতি 80 কোটি টাকা দেবেন বলে কথা দিয়েছেন? কার ভরসায় হুমায়ুন কবির নতুন দল গড়ে মাত্র 4 মাস বাদে বঙ্গের ভোটে মুসলিম প্রভাবিত 130টি আসনে প্রার্থী দাঁড় করাবেন? যেই 130টি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ বলে পরিচিত। অর্থাৎ গেম প্ল্যান একদম স্পষ্ট। হুমায়ুন কবির নতুন তৈরি করবেন, তার সঙ্গে জোট বাঁধবে ওবেসির মিম, চলবে যৌথ প্রচার। দিল্লি থেকে সিগন্যাল পেলে হয়তো নওশাদ সিদ্দিকীও এই জোটে সামিল হতে পারেন। এই জোট যদি দিনের শেষে 10,000 ভোটও পায়, সেটা আসলে হবে তৃণমূলেরই কাটা ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোট ব্যাংকে থাবা বসাতেই হুমায়ুনে ইনভেস্ট করা হয়েছে বিপুল অর্থ। আমরা বারবার বলি, সত্য এবং যুক্তির ওপর না দাঁড়িয়ে আমরা হাওয়ায় কোনো দাবি করি না। এখানেও দেখুন, হুমায়ুন কবির আর ওবেসি একসঙ্গে লড়বেন শুনেই সবচেয়ে বেশি হাততালি দিচ্ছে বিজেপি। শুনুন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কি বলছেন। ये तो डेमोक्रेटिक कंट्री है, लोकतांत्रिक देश है भारतवर्ष। यदि हुमायूं कबीर कहते हैं वो एआईएमआईएम के साथ चुनाव लड़ेंगे तो इस देश में नियम है, वो लड़ सकते हैं। बंगाल में एक तरफ अपीजमेंट की राजनीति है, एक तरफ तुष्टिकरण की राजनीति खड़ी है और दूसरे तरफ विकास की राजनीति खड़ी है। चाहे ममता बंदोपाध्याय हो चाहे हुमायूं कबीर हो, दोनों ही अपीजमेंट के तरफ खड़े हैं। শুনলেন আপনারা, সম্বিত বললেন এটা তো গণতন্ত্র, যে কেউ যে কারোর সঙ্গে লড়তে পারে। যদি হুমায়ুন কবির ঘোষণা করে থাকেন যে তিনি মিম দলের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়বেন, লড়তেই পারেন, আমাদের এতে কোনো আপত্তি নেই। আর এদিকে 2019-এ বিজেপির টিকিটে লড়া হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে মুসলমানদের ঐক্যের ডাক দিচ্ছেন।
আর অন্যদিকে বাগেশ্বর বাবা বা তার সহযোগী সাধ্বী রীতাম্ভররা স্পষ্ট ভাষায় বলছেন, আমরা বাবরি সমর্থকদের প্রকাশ্যে বিরোধিতা করব। বাবর বা বাবরি কোনো বুনিয়াদি এই দেশে চলবে না। সব মিলিয়ে ছবিটা একেবারে পরিষ্কার। বিজেপি সাম্প্রদায়িক আবহাওয়া চরমে তুলে মুসলিম ভোট ভাগ করার খেলা খেলছে। আর সামনে আসছে হুমায়ুন কবির এবং AIMIM এর সম্ভাব্য জোট, যার লক্ষ্য একটাই, তৃণমূলের সবচেয়ে শক্তিশালী দেওয়ালে ফাটল ধরানো। প্রশ্ন হলো, হুমায়ুনের প্রস্তাবিত মসজিদ প্রকল্পের বাজেট 50 নয়, 100 নয়, 300 কোটি টাকা। তিনি দাবি করলেন প্রথম দিনই কোটি কোটি টাকা এই ফান্ডে জমাও হয়েছে। হুমায়ুন কবিরকে হঠাৎ এত বড় ফান্ডিং কে দিচ্ছে? কে এত টাকা ঢালছে? কোন শক্তি তাকে এত বড় সমর্থন করছে? কোনো স্পষ্ট প্রমাণ না থাকলেও এটা পরিষ্কার, পেছনে কোনো সংগঠিত রাজনৈতিক মদত না থাকলে এমন অর্থের স্রোত অসম্ভব। অন্যদিকে কলকাতা থেকে দিল্লি, দেশের নামী মুসলিম ধর্মগুরু, ইমাম, নেতারা এক সুরে বলছেন মসজিদ বানাতেই পারেন। হ্যাঁ, অবশ্যই পারেন। সাধারণ মুসলিম জনতার দানের টাকায় ইবাদত বা প্রার্থনা স্থল তৈরি হতেই পারে, কিন্তু বাবরি মসজিদ নামটাই বলে দিচ্ছে এটা সূক্ষ্মভাবে বড় রাজনৈতিক প্রজেক্ট। এখানে প্রশ্ন, রাজনীতির তাওয়া হাওয়া গরম করে ধর্মপ্রাণ মানুষের ইবাদতের জায়গা কেন হবে? ইমামদেরও প্রশ্ন, মসজিদ তো ইবাদতের জন্য, সিয়াসতের জন্য নয়, অর্থাৎ মসজিদ প্রার্থনার জন্য, রাজনীতির জন্য নয়, পার্টি ফ্লোর করার জন্য তো নয়। তার উপর যদি এই প্রকল্পের পেছনে অদৃশ্যে বিজেপি থাকে। কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ সংবাদ সংস্থা ANI কে সরাসরি বলেছেন, হুমায়ুন কবির বিজেপির এজেন্ট, মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার উদ্দেশ্য আগুন লাগানো, শান্তি নয়। পশ্চিমবঙ্গ সরকারের উচিত অত্যন্ত দৃঢ়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সব মিলিয়ে ছবি স্পষ্ট, মসজিদের আড়ালে বিজেপির রাজনৈতিক খেলা, আর সেই খেলার কেন্দ্রবিন্দু হুমায়ুন কবির। মুসলিম ধর্মগুরু মৌলানা ইয়াসুব আব্বাসও বলেছেন, সারা দেশে আবার ঘৃণার পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি বলেছেন, মসজিদ নির্মাণে কোথাও বাধা নেই, কিন্তু মসজিদের নামকে সামনে রেখে এভাবে রাজনীতি করা বা মসজিদকে রাজনৈতিক ময়দানে নামানো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুঃখজনক যে আবারও দেশের পরিবেশ নোংরা করার চেষ্টা চলছে। কিছু শক্তি আছে যারা হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত বাঁধাতে চাইছে। 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি সব অস্ত্রই প্রয়োগ করেছিলেন। ইসবার 200 পার স্লোগান তুলেছিলেন অমিত শাহ, কিন্তু দিনের শেষে মাত্র 77টি আসনে বিজেপিকে থামিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। পরে আবার এই 77-এর মধ্যে অনেকেই তৃণমূলে ফিরেও গেছেন। তাই এবার নতুন স্ট্র্যাটেজি, হুমায়ুন কবিরকে ময়দানে নামানো, সঙ্গে ওবেসিকে জুড়ে দেওয়া, মুসলমান প্রভাবিত অন্তত 130টি আসনে মমতার সাজানো বাগান তছনছ করে দেওয়া। প্রশ্ন হলো, গুজরাট লবির এই নতুন ডিজাইনে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে, নাকি এর কোনো প্রভাবই পড়বে না? কারণ বাংলার মাটি, বাংলার রাজনৈতিক মেজাজ একেবারেই আলাদা। উত্তর ভারতের মতন পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ প্রার্থী খাড়া করলে তিনি সিংহভাগ ব্রাহ্মণদের ভোট পাবেন, ওবিসি প্রার্থীর দিকে ওবিসিরা ঝুঁকে থাকবেন, এমন নয়। বাংলার হিন্দু প্রার্থী মুসলিম বহুল এলাকা থেকে জিতে আসেন। দলিত বা অনগ্রসর এলাকা থেকে উচ্চ বর্ণের হিন্দু নেতার ভোটে জিততে অসুবিধা হয় না। কে কোন পার্টি করেন, কে কোন দলের সমর্থক, মূলত তার ভিত্তিতে বাংলায় ভোটের সময় সামাজিক বিভাজন হয়। শুধু জাত বা ধর্ম দেখে কে কাকে ভোট দেবেন তা বোঝা যায় না। পশ্চিমবঙ্গের ভোটে জিততে হলে তাই সংগঠন এবং ক্যাডার বাহিনী প্রয়োজন, পার্টির অনুগত আঞ্চলিক নেতা প্রয়োজন। সিপিএম এর পরে তৃণমূল এই সংগঠন, ক্যাডার বাহিনী এবং আঞ্চলিক নেতাদের জোরেই টেক্কা দিচ্ছে। বিজেপি এই খেলার নিয়ম বদলে দিতে চাইছে। পশ্চিমবঙ্গের চিরাচরিত রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে ভোটের অঙ্কের বদলে ধর্মের ভিত্তিতে ভোটের অঙ্ক কষছে। বিজেপি ধর্মীয় পরিচিতির ভিত্তিতে ভোট করাতে চায়। আর এদিকে হুমায়ুন কবিরের মতন দল বদলু এত সুবিধাবাদী নেতা বাংলার মাটিতে খুব কম আছেন। গত ফেব্রুয়ারি মার্চেই তার কাছে বিজেপির গুজরাট লবি থেকে ভায়া আসাম নতুন দল গঠনের পরামর্শ আসে, টাকার প্রতিশ্রুতি আসে, মসজিদ তৈরির গেম প্ল্যান আসে। গুজরাট লবির কাছ থেকে নতুন দল গড়ার প্রস্তাব, টাকা সবই ফেব্রুয়ারি মার্চে পৌঁছে গিয়েছিল তার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনই হুমায়ুনকে কলকাতায় ডেকে ধমকান, শোকস করেন। জল মেপে তখনকার মতন ঠান্ডা হন হুমায়ুন। তার সঙ্গে কিছু মুসলিম মৌলবাদী গোষ্ঠীর যোগাযোগ ছিল আগে থেকেই।
বেলডাঙ্গার সভামঞ্চে আরব থেকে আসা ইমামদের উপস্থিতি, এই সবই সেই যোগসূত্রের প্রমাণ। প্রশ্ন হলো, একজন রাজনীতিকের কাছে কোটি কোটি টাকা জমা হচ্ছে, অথচ কোথাও ইনকাম ট্যাক্স বা ইডির আগমন নেই। যেখানে বিরোধীদের কোনো বিধায়কের কাছে 20 লাখ ক্যাশের সন্ধান পেলেও ইনকাম ট্যাক্স ঝাঁপিয়ে পড়ে। ইনকাম ট্যাক্স নেই, ইডি নেই, অথচ কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? তাহলে কি যাদের হাতে ইডি ইনকাম ট্যাক্স আছে তারাই দিচ্ছে হুমায়ুনকে? হুমায়ুনের পরিকল্পনায় 130টি আসনে লড়াই, যেখানে 30% ওপর মুসলিম ভোট। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, পরদিন 7ই ডিসেম্বর কলকাতায় বাবা বাগেশ্বরের গীতা পাঠ। দুদিকেই ধর্মীয় উত্তেজনা। এই রাজনৈতিক উত্তাপ কি ইচ্ছাকৃতভাবে তৈরি করা? ভাবুন আপনারা। 24 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল 43% মতন ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 40% মতন। বিজেপির অঙ্ক, যদি হিন্দু ভোটের আরো 4% মতন গেরুয়া বাক্সে পড়ে তাহলেই কেল্লা ফতে। সেই কারণেই বিজেপি পশ্চিমবঙ্গের ভোটকে হিন্দুদের জীবন জীবিকা সম্মান রক্ষার লড়াই হিসেবে তুলে ধরতে চাইছে। তৃণমূলের জামানায় মুসলিমদের বারবারন্ত হয়েছে বলে একটা ধারণা বিজেপি রাজ্যের বহু মানুষের মনে ঢুকিয়ে দিতে পেরেছে। তবে বিজেপির চ্যালেঞ্জ হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির দাবায় পাল্টা চাল দিতে রাহুল গান্ধীদের মতন দেরি করেন না। প্রতিপক্ষ বাউন্সার ছুড়লে তিনি সহজাত ভঙ্গিমায় হুক করার ঝুঁকি নেন। একবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেত্রী বলেই ফেলেছিলেন, হিন্দুত্ববাদীদের শিক্ষা এবং বিশ্বদৃষ্টি এতই সীমিত যে গোমূত্র পান আর রামায়ণ মহাভারতের বাইরে এরা চিন্তাই করতে পারে না। মনে করুন, মোদি পশ্চিমবঙ্গে গিয়ে অপারেশন সিন্দুরের জয়গান গাইতেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন, আগে নিজের স্ত্রীকে সিঁদুর পরান। কেউ রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলতেই পারেন, তবে আধুনিক রাজনীতিতে রুচিবোধকে বোধহয় আর আতশ কাজ দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বাংলায় কাজের প্রচন্ড প্রয়োজন, ভয়াবহ বেকারত্ব, মানুষ ব্যাপক হারে বাইরে পাড়ি দিচ্ছে। 4 বছর ধরে বিজেপি বাংলায় 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। উত্তরবঙ্গের চা বাগান এলাকায় এমনকি অনাহারে মৃত্যু হচ্ছে মানুষের, কিন্তু সেগুলো নিয়ে কারোর সময় নেই। খেলা জমে উঠেছে শুধু বাবরি মসজিদ গীতা পাঠ নিয়ে। বর্ণ হিন্দু, ওবিসি, সংখ্যালঘু, হিন্দু মিথের প্রচার, মিডিয়াকে পেশি শক্তির মতন ব্যবহার এবং তার জন্য অতিকায় কিছু শিল্প গোষ্ঠীকে এটিএম এর মতন কাজে লাগানো। এর বাইরে বিজেপি কোনো রাজনৈতিক কৌশল আছে কিনা কোটি টাকার প্রশ্ন। পশ্চিমবঙ্গে এখন বিজেপি শেষ চেষ্টা করছে। হিন্দুত্বের মরিয়া মেরুকরণ, এনআরসি, এসআইআর আর নতুন মুসলিম বিভাজন। হুমায়ুন কবির ওবেসি মডেল, বাংলাদেশ রোহিঙ্গা মডেলটা সেভাবে গ্রাউন্ড লেভেলে কাজ করেনি। এসআইআর এর খেলাও বিরাট কিছু করতে পারবে কিনা প্রশ্ন আছে, কারণ সংগঠন বাংলায় তৃণমূলের দখলে, রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ মমতার হাতে। তাই এখন নতুন চাল হুমায়ুন কবিরের বাবরি রাজনীতি। যারা বাবরি ভাঙার রাজনীতি করেছে তারাই আজ বাংলায় বাবরি মসজিদ বানানোর নামে ভোটের শিকারী। এটাই ভোটের নগ্ন খেলা। সবশেষে বলার, কলকাতার গদি দখল মানে শুধু ভৌগোলিক জয় নয়, সাংস্কৃতিক প্রতিরোধের শেষ দুর্গ ভেঙে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারলে মোদির রাজনৈতিক মহাযজ্ঞ সম্পূর্ণ হবে, আর না পারলে এটি তার সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে থেকে যাবে। তাই 2026-এর বিধানসভা শুধু একটি নির্বাচন নয়, এটা নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্তরাধিকার গঠনের চূড়ান্ত পরীক্ষা। বাংলায় দরজায় দাঁড়িয়ে রয়েছে তার শেষ অসম্পূর্ণ স্বপ্ন। তিনি জিতলে ইতিহাস লেখা বদলে যাবে, আর হারলে প্রমাণিত হবে এই ভূখণ্ড এখনো মাথা নোয়ায় না। বেঙ্গল ইজ দ্য ফাইনাল ফ্রন্টিয়ার। এখানেই ঠিক হবে মোদির মহাকাব্যের শেষ অধ্যায়। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।